স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার শতকরা ৬২.25 জিপিএ ৫ পেয়েছে ১,১৬,৬৭৬ জন। গতবারের তুলনায় পাশের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে। সকালে দেশের শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেছেন। এবছর সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার শতকরা ৬৪.০৫, কারিগরিতে ৫৮.২০ আর মাদ্রাসা বোর্ডে ৫৫.৪৯। ঢাকা বোর্ডে পাশের হার শতকরা ৭১.৬৯63, চট্টগ্রামে ৫৯.৪৮, দিনাজপুরে ৫৮.০৫, বরিশালে ৬০.৩৫, রাজশাহীতে ৬৩.৬৭, কুমিল্লায় ৬৫.৪২, যশোরে ৬৬.২৭, সিলেটে ৫৮.৩৩ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার শতকরা ৫৭.৩৯। ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি। গত বছর পাশের গড় হার ছিল শতকরা ৬৮.৪৫ আর জিপিএ ৫ পেয়েছিল ১,৩৯,০৩২ জন। পরীক্ষার্থীরা অনলাইন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের SMS এর মাধ্যমে ফল জানতে পারছে। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন সহকর্মী নূর আলম। তিনি যোগ দিচ্ছেন শিক্ষার্থীদের উল্লাসের খবর নিয়ে। নূর, এই বছর পাশের হার ও জিপিএ ৫ কমেছে, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আসিফ, আমার পিছনে যে উৎসাহ উদ্দীপনা শিক্ষার্থী এবং অভিভাবকদের, এটা কিন্তু একদিনের ফল নয়, এটা কিন্তু দীর্ঘ 10টি বছরে যে অর্জিত বা কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফলের বহিঃপ্রকাশ। তবে দেখতেই পাচ্ছেন যে আমি যেই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে, আপনি জানেন যে সকাল 10টায় একযোগে যেই 9টি সাধারণ শিক্ষা বোর্ড সহ যে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলিয়ে মোট 11টি শিক্ষা বোর্ডের যে আনুষ্ঠানিক যে এসএসসি পরীক্ষার এবার 2026-এর যে ফলাফল, সেই ফলাফল কিন্তু সকল শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যানগণ রয়েছে তিনি কিন্তু শিক্ষামন্ত্রী আনোয়ার ইহসানুল হক মিলনের কাছে তিনি হস্তান্তর করে এবং তার পরপরই থেকে আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যখন এই রেজাল্ট, তাদের যে পরীক্ষার ফলাফল পাবলিশ করা হয়, সেই ফলাফল প্রকাশিত হওয়ার পরেই দেখেছি আমরা যে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকের যে পদচারণায় মুখর, এবং আমরা এখানে এসেছি দেখেছি যে আবেগে আপ্লুত হয়ে অনেকে কান্না জড়িত কণ্ঠে আসলে তাদের যে অভিভাবকরা আসলে বলছিলেন, সেই অভিভাবকের সেই তাদের যে উৎসাহ এবং উদ্দীপনা, সেটা কিন্তু আমরা এখন প্রকাশ আপনি দেখতে পাচ্ছি ঢাক ঢোল বাজিয়ে তারা কিন্তু সেই উৎসাহ, তাদের যে ফলাফল, সেটা কিন্তু আসলে তারা প্রকাশ করছে। তবে একটি বিষয় বলছেন, যেহেতু এবার গত বছরের যে এসএসসি পরীক্ষার সেই এসএসসি পরীক্ষার তুলনায় কিন্তু এবার যে পাশের হার বলেন বা শিক্ষার প্রতিটি বোর্ডই কিন্তু কমেছে। এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে শূন্য পাশের হারও কিন্তু শিক্ষার্থীর সঙ্গে রয়েছে। আমরা এই মুহূর্তে যদি একটু একজন শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থী অভিভাবকের সাথে কথা বলতে চাচ্ছিলাম। দীর্ঘ 10টি বছরের ফল পেয়েছেন আজকে, অভিভাবক হিসেবে আপনার অনুভূতির কথাটা যদি একটু জানতে চাচ্ছি। আপনার মেয়ে তিনি তো করেছে, রেজাল্টটা সম্পর্কে জানতে চাচ্ছিলেন এবং আপনার অনুভূতিটা সম্পর্কে একটু মেয়ে কি বলবো, মেয়ে তো এটাই এখন কি বলবো বলেন, খুশি তো তা অবশ্যই লাগতেছে যে মেয়ের এত ভালো রেজাল্ট হয়েছে, কারণ এইবার তো অনেক টেনশনে ছিলাম। সর্বশেষ কথা হলো এবার প্রশ্ন, তারপর সব কিছু মিলাই এখন আমাদের বাচ্চাগুলো যদি আরও আগে থেকে একটা প্রিপারেশন থাকতো যে ওরা এভাবে প্রশ্ন আসবে, এভাবে পরীক্ষা হবে, তাহলে আরেকটু ভালো ছিল। তারপর অল্প সময়ের মধ্যে এত ভালো রেজাল্ট করবে, এটা তো মানে কল্পনীয় না, বুঝছেন? এইটাই আর কি। এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। মেয়েও কষ্ট করছে, আমরাও কষ্ট করছি, টিচারও অনেক কষ্ট করছে। শুনছিলেন যে একজন অভিভাবক তার যে মেয়ের যে কাঙ্ক্ষিত ফলাফল, এবং সেই ফলাফলটি কিন্তু আসলে তারা যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি। তবে এর পিছনে আমরা দেখেছি এবার যেহেতু পাশের হার সব শিক্ষা বোর্ডই কম, সেই ক্ষেত্রে যারা এখানে শিক্ষার্থীরা যাদের সাথে কথা বলি, তারা বলেছেন পরীক্ষা চলাকালীন সময় যে তাদের যে আন্দোলন, পাশাপাশি হচ্ছে যে পরীক্ষার যে প্রশ্নপত্র নানা অসঙ্গতির কারণ কিন্তু তারা এই পাশের হারের কমের যে বিষয়টা, সেটা কিন্তু তারা সামনে এসে আসিফ, এই ছিল আমার কাছ থেকে আজকে যে সকালে 2026 সালে যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, সেই ফল প্রকাশকে কেন্দ্র করে যে স্কুল কলেজগুলোতে যে উৎসব উদ্দীপনা শিক্ষার্থীদের তার সর্বশেষ। আসিফ।
ছিলেন নূর আলম। নূর, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের শতকরা হার 59.48%। জিপিএ 5 পেয়েছে 9,398 জন। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, ফল ঘোষণার পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আসিফ, আমরা একটি কথা প্রথমে বলে রাখি, এবারে যে শিক্ষা বোর্ডের পাশের হার সেটি গত 4 বছরের তুলনায় কমেছে। আমরা যদি বলি সেটি হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শহরের যে স্কুলগুলো রয়েছে সেখানে পাশের হার মোটামুটি ভালো থাকলেও উপজেলা এবং 3 পার্বত্য জেলায় পাশের হার অনেক কমেছে, যার কারণেই কিন্তু পাশের হারটি এবার কমেছে সেটি বলছেন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এছাড়া চট্টগ্রামের যে এবারের জিপিএ পাশের দিক দিয়েও কিন্তু এগিয়ে আছে মেয়েরা জিপিএ পেয়েছে 5,275 জন এবং ছেলেদের মধ্যে পেয়েছে 4,123 জন, যার কারণে আমরা এই মুহূর্তে যে স্কুলটিতে আছি ডক্টর খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে যারা ভালো ফলাফল করেছে তাদের আনন্দ উল্লাস আমরা দেখছি। কিছুক্ষণ আগে তারা স্কুলে আসা শুরু করেছে, যেহেতু 10টার পর ফলাফল পেয়েছে তারা। এছাড়া অন্যান্য স্কুলগুলোতেও কিন্তু যারা ভালো ফলাফল করেছে তাদের আনন্দ উল্লাস তো আছে, আর যারা খারাপ করেছে তাদের আসলে যারা অভিভাবক তারা বলছেন হয়তো শিক্ষার্থীদের যে এবার পড়াশোনার যে সময় সেটি সময় তারা গুরুত্ব দিয়ে পড়েননি, যার কারণে তাদের ফলাফল খারাপ হয়েছে। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 8টি স্কুলে কেউই পাশ করেনি এবং শতভাগ পাশ করেছে 21টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রামের শিক্ষা বোর্ডে এবার শতভাগ পাশ জিপিএ এবং গোল্ডেন জিপিএ এর ক্ষেত্রে চট্টগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ তারা প্রথমে রয়েছে। প্রতিবার ডক্টর খাস্তগীর স্কুল দ্বিতীয় থাকে বা প্রথম থাকে এবং কলেজিয়েট স্কুল প্রথম থাকে বা দ্বিতীয় থাকে, এবার কিন্তু তাদেরকে পিছিয়ে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ প্রথমে চলে এসেছে। আমরা যারা শিক্ষার্থী তাদের সাথে আসলে কথা বলেছি, যারা ভালো ফলাফল করেছে তারা বলেছে তারা সময় নিয়ম মেনে তারা পড়েছেন এবং তারা সিলেবাসের বাইরেও কিন্তু তারা পুরো বইটিকে তারা পড়ার চেষ্টা করেছেন, পুরো বইকে তারা কাজ করার চেষ্টা করেছেন, যার ফলে তাদের আজকে ফলাফল ভালো হয়েছে। এবং যে শতভাগ পাশের স্কুলগুলো সেগুলো তারা সবসময় স্কুলের যদি কোনো কারণে বন্ধ থাকে বা কোনো আবহাওয়ার কারণে যদি বন্ধ থাকে তারপরে তাদের শিক্ষার্থীদেরকে তারা অতিরিক্ত সময় নিয়ে পাঠদান করে তারা ফলাফল ভালোর জন্য তাদেরকে প্রস্তুত করেছেন, যার কারণে ফলাফল ভালো হয়েছে। 8টি যে বিদ্যালয় শতভাগ একজনই পাশ করেনি সেই বিদ্যালয়গুলোর ব্যাপারেও কিন্তু যারা শিক্ষা বোর্ড আছেন শিক্ষা বোর্ড তারা বলেছেন তাদের প্রেস ব্রিফিং এ তাদের বিষয়ে তারা ব্যবস্থা নেবেন পরবর্তীতে। এবং অন্যান্য যে বিদ্যালয়গুলোতে আসলে জিপিএ পিছিয়েছে বা পাশের হার পিছিয়েছে সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের পাশাপাশি এখানে শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যেহেতু বিভিন্ন কারণে বৈশ্বিক কারণ বিভিন্ন কারণে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি ছিল একটা শঙ্কা ছিল পরীক্ষা আসলে কবে হবে বা পরীক্ষা দেরি হবে কিনা বা আগে হবে কিনা বা কি সিলেবাসে পরীক্ষা হচ্ছে, সব মিলিয়ে যে শিক্ষার্থীরা আসলে পিছুটা ছিল বা দোকানা ছিল তারা কিন্তু কিছুটা তাদের ফলাফল পিছিয়েছে। নতুবা অন্য যারা রেগুলার স্কুল করেছেন বা রেগুলার যারা পড়াশোনার মধ্যে ছিলেন, যারা নিজের পড়াশোনা বাদে অন্য কোনো কিছু তারা মাথায় আনেনি এই সমস্যাগুলো, তারাই কিন্তু ফলাফল ভালো করেছে। সব মিলিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত 4 বছরের তুলনায় এবার ফলাফল যেহেতু একটু পিছিয়েছে জিপিএর ক্ষেত্রে এবং পাশের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ড থেকে তারা পরবর্তী সব বিষয়গুলো তারা দিক নির্দেশনামূলক কোনো তাদের যে সুপারিশ বা তাদের যে কর্ম কি করবে সেটি তারা দেখবেন, আমাদেরকে এটি জানিয়েছেন। আসিফ, চট্টগ্রাম থেকে ছিলেন রুনা আনসারি। রুনা, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবছর পাশের হার শতকরা 58.05%। জিপিএ 5 পেয়েছে 13,639 জন। এ বিষয়ে আরো তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, এবারের এসএসসি পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কতটা সন্তুষ্ট? আসিফ, আপনি জানেন আজকে সারা দেশের ন্যায় সকাল 10টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ন্যায় যে পরীক্ষা এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই বছর গত বছরের তুলনায় কিন্তু এবছর ফল অনেকটাই বিপর্যস্ত হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের যিনি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিনের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে এই বছর গণিত এবং ইংরেজি বিষয়ে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করেছে। অর্থাৎ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে গণিতে প্রায় 20,000 শিক্ষার্থী কিন্তু ফেল করেছে এবং ইংরেজিতে প্রায় 15,000 শিক্ষার্থী ফেল করেছে। আসলে ফল বিপর্যয়ের কারণ হচ্ছে এখানকার যে এবছর যে শিক্ষার্থীরা বলেছে যে এবছর তাদের যে পরীক্ষার একটু ধরনটা
একটু বুঝতে না পারা, গণিতের যে বিভিন্ন রকমের যে ক্যাটাগরি ছিল সেটা কিন্তু তারা বুঝতে না পেরেছে, এবং ইংরেজিতেও কিন্তু তাদের অনেকটা বিপর্যয় হওয়ার কারণ হচ্ছে যে তারা বলছে যে এবছর যে তাদের যে পরীক্ষার ফলের যে পরীক্ষার প্রশ্নপত্র তারা অনেকটা কিন্তু বুঝতে ভুল করার কারণে কিন্তু তারা এবার ইংরেজি এবং গণিতে কিন্তু ফল বিপর্যস্ত হয়েছে। এবং অভিভাবকরা বলেছে যে আসলে শিক্ষার্থীদেরকে যেভাবে পড়াশোনার যে চাপ সৃষ্টি করা হচ্ছে আসলে দিন দিন সেটি কিন্তু আসলে বেড়েই চলেছে, যার কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনার প্রতি যে তাদের যে একটা আগ্রহ সেটা কিন্তু আসলে বেশি চাপ দেওয়ার কারণে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু অনেক অভিভাবক তারা মনে করছেন। আপনাকে আর একটা জিনিস জানিয়ে রাখি যে দিনাজপুরের যে শিক্ষা বোর্ডে এবার শিক্ষা ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু জিপিএ 5 এবং পাশের হারও কিন্তু মেয়েদের অনেক বেশি। এবছর দিনাজপুরের যেহেতু মেয়েদের পাশের হার কিন্তু 63.01% এবং ছেলেদের পাশের হার 53.05%, যার কারণে আসলে এখানে ছেলে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু ঝরেও পড়েছে, অর্থাৎ ছেলে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক বেশি ফেল করেছে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু মেয়ে শিক্ষার্থীরা তাদের সারাদিন ঘরমুখী থাকার কারণে এবং তারা বইয়ের সাথে বেশি সংযুক্ত করার কারণে কিন্তু অনেক মেয়ে শিক্ষার্থী কিন্তু বেশি পাশ করেছে, এমনটাই কিন্তু দাবি করছে। আসিফ। সুলতান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। এবার অন্য প্রসঙ্গ। সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁয়, 3 জন নাটোরের। রবিবার স্থানীয় সময় দুপুর 2টার দিকে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে 16 জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। আগুনে পুড়ে যাওয়ায় মৃতদেহগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। নওগাঁর 13 জনের মধ্যে 12 জনের বাড়ি আত্রাই উপজেলায়, 1 জন সদরের, আর নাটোরের 3 জনের বাড়ি নলডাঙ্গা উপজেলায়। সৌদি আরবের রিয়াদে আগুনে নওগাঁর 13 জন নিহতের ঘটনায় তাদের বাড়িতে চলছে শোকের মাতম। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, নিহত 13 জনের পরিচয় সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন, আর মরদেহ দেশে আনার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে স্বজনদেরকে কিছু জানানো হয়েছে? আপনি যেমনটি বলছিলেন, গতকালকে যে সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনা নওগাঁর এখন বর্তমান পর্যন্ত 14 জন মৃত্যুবরণ করেছে এমনটি তথ্য জানা গেছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে 13 জন এবং সৌদি দূতাবাস যেটা বাংলাদেশে রয়েছে তার পক্ষ থেকেও 13 জনের ছবি সহ পরিচয় শনাক্ত করা হয়েছে। এছাড়া আমাদের কাছে ওনার খবর আছে যে নওগাঁ সদর উপজেলার নওগাঁ শহরের যে পার নওগাঁ রয়েছে এলাকায়, সেখানকার একজন এই যে অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করেছেন বলে দাবি জানিয়েছে সেই পরিবার, তার নাম হচ্ছে শাহিন। এই দিয়ে মোট এখন পর্যন্ত নওগাঁর 14 জন প্রবাসী সৌদিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। এবং আমি এখন দাঁড়িয়েছি আত্রাই উপজেলার শাহাগুলার মদনপুর গ্রামে। এখানে শেখ ফরিদ নামে 4 বছর আগে সৌদিতে গিয়েছিলেন যে ভাগ্য বদলানোর জন্য। বিশেষ করে ফরিদের অত্যন্ত গরিব পরিবারের সন্তান, সে একমাত্র এই পরিবারের উপার্জনক্ষম ছেলে ছিলেন এবং সে কিন্তু অনেক টাকা ঋণ করে সৌদিতে গেছে জীবনের মোড় পরিবর্তন করার জন্য, নিজের পরিবারের ভাগ্য বদলের জন্য। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় এখন ফরিদের পরিবার অসহায়। ফরিদের ঋণ করা যে টাকাগুলো সেগুলো কিভাবে পরিশোধ করবে এ নিয়ে এখন হাহাকার চলছে। নওগাঁর যে আত্রাই উপজেলার যে 13টি মর্মান্তিক ঘটনার নিহত হওয়া যে প্রবাসী রয়েছে তাদের প্রতিটি পরিবারকে, অধিকাংশই প্রবাসীরা কিন্তু আপনার অবৈধভাবে গিয়েছে বলে জানা গেছে। তারা ওই সোফা কারখানায় কাজ করতে এবং তাদেরকে কারখানার মধ্যেই একটি ঘরে আটকে রাখা হতো, অবৈধভাবে ছিল দিকে আটকে রাখা হতো, যার আটকে রাখার কারণে। এবং গতকালকে নাকি তারা ওই অগ্নিকাণ্ডের আগে তারা ঘুমন্ত অবস্থায় ছিল, নিজেদের ডিউটি শেষ করে তারা ঘুমন্ত অবস্থায় ছিল, যার কারণে তারা ঘর থেকে কিন্তু বের হতে পারেনি। এবং ওখান থেকে যে 2 জন প্রবাসী ছিল তারা কিন্তু নিজের কেউ চুল কাটার জন্য বের হয়েছিল এবং আরেকজন অন্য কাজে বের হয়েছিল, যার কারণে তারা 2 জন বেঁচে ফিরলেও বাকি যে 14 জন রয়েছে তারা কিন্তু কেউই বেঁচে ফিরতে পারেনি। এখন আত্রাই উপজেলার যে নিহতর যে পরিবারগুলোতে একদম শোকের ছায়া নেমে এসেছে। এবং গতকাল থেকেই কিন্তু জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আত্রাই উপজেলা প্রশাসনের যে নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান রয়েছে তারা কিন্তু প্রতিটি নিহতর পরিবারের কাছে গিয়েছে, সমবেদনা জ্ঞাপন করছে এবং তাদের পরিবারের সার্বিক খোঁজখবর নিচ্ছে এবং এই নিহতদের মরদেহগুলো দ্রুত চিহ্নিত করে
নিয়ে এসে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সরকারি ঊর্ধ্বতন বিভাগ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা যায় সেই রকম কার্যক্রমগুলো তারা অব্যাহত রাখবে এবং মরদেহগুলো আসার সঙ্গে সঙ্গে সেগুলো যাতে যথাযথভাবে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয় এবং দাফন কার্য সম্পন্ন করা হয় সে বিষয়ে জেলা প্রশাসন তৎপর রয়েছে এবং শেষ পর্যন্ত প্রতিটি পরিবারের পাশে থেকে মরদেহ দাফন থেকে শুরু করে এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তো নওগাঁর 13 প্রবাসী নিহত হওয়ার এই নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। নওগাঁ থেকে ছিলেন আব্দুর রউফ। জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিতে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতা ওবায়দুল কাদের। এ সংক্রান্ত ফোন আলাপের একটি রেকর্ড আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আদালতে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। জুলাই আন্দোলনের সময় তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। এই সংক্রান্ত ফোন আলাপের রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এই যে যারা কথা শুনে না টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই যে অফ করে দিছি গতকাল থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবে না অফ করে দিতে সাথে সাথে। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায় ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রাখলাম। আর উইদাউট মাই পারমিশনটা অন করবেন না। এই ব্যবস্থা নিয়ে রাখছি কাদের ভাই আজকে। 200 কোটি টাকার বেশি খেলাপি ঋণ রয়েছে এমন আরও 42টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করে বিদেশে পাচার করা তাদের অর্থ ও সম্পদ উদ্ধারে তৎপরতা শুরু করেছে দেশের সংশ্লিষ্ট ব্যাংকগুলো। এর জন্য বিশ্বখ্যাত 8টি আন্তর্জাতিক আইনি ও পেশাদার পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ 12টি দেশকে প্রধান লক্ষ্য করে পাচারের অর্থ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। নো উইন নো পে নীতিতে সম্পদ পুনরুদ্ধারের এই কার্যক্রমে কোনো ব্যাংককে অগ্রিম অর্থ দিতে হবে না। বিদেশি প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ নিজস্ব খরচে সম্পদ অনুসন্ধান করবে। উদ্ধার হওয়া সম্পদের একটি অংশ পারিশ্রমিক হিসেবে তাদের দিতে হবে। বিগত সরকারের আমলে দেশের ব্যাংকিং খাত থেকে পাচার হয়েছে প্রায় 28 লাখ কোটি টাকা, যা গত অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে আসে। পাচার হওয়া অর্থ ফেরাতে সে সময় টাস্কফোর্স গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো এসব টাকা দেশে ফেরাতে নিয়োগ দেয় বিদেশি 8 আইনি প্রতিষ্ঠান, যারা এখন অনুসন্ধান করছে 42 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিদেশে থাকা সম্পদ। 200 কোটি টাকার অধিক যে ঋণগুলো আছে, যেগুলো খেলাপি হয়েছে এবং তার মধ্যেও বেশ কিছু পাচার হয়েছে, সেই অর্থগুলো আমরা কীভাবে আমাদের ডিপ্লোমেসির মাধ্যমে হোক বা বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হোক দেশে ফিরিয়ে আনা যায়, তার জন্য আমরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান যাদের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার মতো সাকসেস স্টোরি আছে তাদের সাথে চুক্তিবদ্ধ হই। পাচারের অর্থ ফেরানোর অগ্রগতি জানতে রোববার বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা শিল্পে কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক নারী পুরুষের। প্রায় 5000 কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার জোড়া জুতা। এসব জুতা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এছাড়া রপ্তানি হচ্ছে জাপান ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে।
পদ্মা, মেঘনা, যমুনার মোহনায় গড়ে উঠেছে ভৈরব শিল্পনগরী। অঞ্চলটি দেশের অন্যতম পাদুকা উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ঘরোয়া পরিবেশে তৈরি করছেন মানসম্মত জুতা ও স্যান্ডেল। সময়ের সাথে যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া, বেড়েছে উৎপাদন। বর্তমানে এই শিল্পে প্রায় 5 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া শেষে বাস্তব অভিজ্ঞতা নিতে 5 বছর ধরে জুতা তৈরির অন্যের কারখানায় কাজ করেন তরুণ উদ্যোক্তা এরশাদ আলী আকাশ। এখন ভৈরবে গড়ে তুলেছেন নিজের জুতা তৈরির কারখানা। মাত্র 5 জন শ্রমিক নিয়ে শুরু করলেও বর্তমানে 250 জন কর্মী রয়েছে তার কারখানায়। প্র্যাকটিক্যাল যদি আপনি জানেন যে আসলে এই জুতাটা কিভাবে তৈরি হয়, কতজন লোক দরকার এবং এর মার্কেটটা কোথায় আছে, আপনি কোথায় সেলস করবেন, এটা র মেটেরিয়ালস কোথায় থেকে কিনবেন, যখন এই জ্ঞানগুলো আপনি অর্জন করবেন তখন আমার মনে হয় একজন উদ্যোক্তা প্রথমে ছোট করে শুরু করে 2000 লোকের কর্মসংস্থান বা 3000 লোকের কর্মসংস্থান তৈরি করা একটা আমার স্বপ্ন। এই উদ্যোক্তার মতো আরো অনেকেই যুক্ত হয়েছেন পাদুকা শিল্পে, গড়ে তুলেছেন মানসম্মত জুতা স্যান্ডেল কারখানা। আমি 38 বছর ধরে ব্যবসা করি। আমাদের দোকান ছিল অনেক বড়, বড় মাল বেশি বিক্রি করতাম, বেশি দামে সস্তা পাওয়া যায়, মানে রেটে আপনার সুবিধা পাওয়া যায়। ঢাকায় দেখা যায় যে পারচেস করতে 1 দিন 2 দিন সময় নেওয়া যায়, কিন্তু ভৈরব থেকে খুবই দ্রুত সময়ের মধ্যে মাল নিয়ে আসা যায়। এখানে মাল কিনে খুব ভালো টেকসই হয়, ঢাকার সাথে তুলনা করলে ঢাকা থেকে মাল ভালো হয়। ভৈরবের পাদুকা শিল্পের যাত্রা শুরু হয় 1989 সালে। এসব কারখানায় তৈরি জুতা রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিন আঘাত এনেছে। ফলে সাংহাই সহ বিভিন্ন এলাকা থেকে 10 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় ঘন্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার বেগে ঝড়টি ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে আঘাত হানে। প্রায় 1 ঘন্টা পর ওয়েনঝৌ শহরে দ্বিতীয়বার আঘাত হানে এটি। ঝড়ের কারণে পুরো অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধু সাংহাইয়েই বাতিল করা হয় 1400টির মতো ফ্লাইট। ডলফিনের প্রভাবে চীনা কর্তৃপক্ষ সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট জারি করে। সোমবার সকালে অবশ্য তা কমিয়ে ট্রপিক্যাল স্টর্মে নামিয়ে আনা হয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।